আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 24 এন্ড 25। তোমাদের সাথে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস। আমরা আজকে আলোচনা করব ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে, অংশীদারি ব্যবসা নিয়ে। অংশীদারি ব্যবসা থেকে আমরা জানি এসএসসি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাধ্যতামূলকভাবে প্রশ্ন হয়। সো আমরা আলোচনা করব আজকে কোন টপিকসটা নিয়ে। আমরা আলোচনা করব অংশীদারি ব্যবসা নিয়ে। অংশীদারি ব্যবসাটা আসলে কি? আমরা যদি বলি দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে যেই ব্যবসা গঠন করে তাকে আমরা বলছি অংশীদারি ব্যবসা। তাহলে অংশীদারি ব্যবসাটা কি? আমরা জানি দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে যেই ব্যবসা গঠন করে তাকে বলা হয় অংশীদারি ব্যবসা। যার কারণে অংশীদারি ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য বা প্রধান উপাদান হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক। তাহলে অংশীদারি ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য এবং প্রধান উপাদানটা কি? চুক্তিবদ্ধ সম্পর্ক। ঠিক আছে। সো আমরা আশা করব আমাদের সাথে সবাই খুব দ্রুত জয়েন করবা। আমরা আশা করব খুব দ্রুত সবাই, বাকিরা যারা এখনো জয়েন করে নাই, আমরা দেখতেছি অনেকেই আমাদের সাথে জয়েন করা শুরু করছে। ইনশাআল্লাহ খুব দ্রুত বাকিরাও জয়েন করবে এবং এটাও প্রত্যাশা থাকবে তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যাতে করে সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারে। এটা বলতেছি, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এইচএসসি পরীক্ষা প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুইটার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো আশা করবো তোমরা আমার সাথে যারা আছো তারা সবাই তোমার বন্ধুদের একটু মেনশন করো, পারলে একটু শেয়ার করে দাও যাতে একসাথে মিলে ক্লাসটা করতে পারি। ইনশাআল্লাহ তোমরা যারা শেয়ার বেশি করবে তাদের জন্য তাদেরকে আমার পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। সো আশা করব সবাই দ্রুত আমার সাথে জয়েন করবা। তাহলে আজকে আমরা আলোচনা করবো মূলত অংশীদারি ব্যবসায়ের বিস্তারিত সবকিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা বলছিলাম অংশীদারি ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য বা প্রধান উপাদানটা কি? চুক্তিবদ্ধ সম্পর্ক এবং দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে যে ব্যবসা সৃষ্টি হয় তাকে বলা হয় অংশীদারি ব্যবসা। আর অংশীদারি ব্যবসায় আইন কত সালের? আমরা জানি 1932 সালের আইন। অংশীদারি ব্যবসায় আইন কত সালের? 1932 সালের আইন দ্বারা গঠিত এবং পরিচালিত হয়। 1932 সালের আইন দ্বারা গঠিত এবং কি হয়? পরিচালিত হয়। আমরা দেখব, আমরা জানি অংশীদারি ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্যটা কি? প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন। তাহলে অংশীদারি ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্যটা কি? আমরা জানি মুনাফা অর্জন। প্রধান বৈশিষ্ট্য কি? মুনাফা অর্জন। আর এরপর আমরা দেখব, আচ্ছা, প্রধান বৈশিষ্ট্য কি? চুক্তিবদ্ধ সম্পর্ক। প্রধান উপাদানটা কি? চুক্তিবদ্ধ সম্পর্ক। প্রধান ভিত্তিটা কি? চুক্তি। আমরা জানি অংশীদারি ব্যবসায়ের প্রধান ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তি প্রধানত তিন ভাবে হতে পারে। কয় ভাবে হতে পারে? তিন ভাবে হতে পারে। লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত। তাহলে পরীক্ষায় যদি আসে অংশীদারি ব্যবসার প্রধান ভিত্তি কি? চুক্তি। চুক্তি কত ভাবে হতে পারে? তিন ভাবে। লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত। আর আমরা জানি লিখিত চুক্তিকে বলা হয় চুক্তিপত্র। তাহলে লিখিত চুক্তিকে কি বলা হয়? চুক্তিপত্র। আর পরীক্ষা আসতে পারে যে কোন চুক্তিটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি মর্যাদাবান এবং কোন চুক্তি হলে সবচেয়ে বেশি ভালো আইনগত সুযোগ সুবিধা পাওয়া যায়। আমরা উত্তর দিব লিখিত এবং নিবন্ধিত। তাহলে কোন ধরনের চুক্তির ক্ষেত্রে আইনগত সুবিধাও পাওয়া যায়? আমরা উত্তর দিব লিখিত ও নিবন্ধিত। লিখিত ও নিবন্ধিত চুক্তি কত ভাবে হতে পারে বলছি আমরা? তিন ভাবে। লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত। লিখিত চুক্তিকে কি বলা হয়? চুক্তিবদ্ধ। লিখিত চুক্তিকে বলা হয় চুক্তিপত্র। যেহেতু চুক্তি মৌখিক হতে পারে তার মানে হচ্ছে আমরা জানি চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা হয় না। তাহলে কি ছাড়া অংশীদারি ব্যবসা হয় না? চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা হয় না। তবে কি ছাড়া হতে পারে? চুক্তিপত্র ছাড়া হতে পারে। যেহেতু মৌখিকও চুক্তি হতে পারে, ঠিক আছে। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমরা বলছি চুক্তি কত ভাবে হতে পারে? তিন ভাবে। মৌখিক, লিখিত ও নিবন্ধিত। সবচেয়ে ভালো কোনটি বলছি আমরা? লিখিত ও নিবন্ধিত। আইনগত সুবিধা পাওয়া যায়। লিখিত চুক্তি কি বলে? চুক্তিপত্র বা ডিট। চুক্তি বলতে আমরা বুঝি কন্ট্রাক্ট, আর চুক্তিপত্র বলতে আমরা কি বুঝি? ডিট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। অংশীদারি ব্যবসা গঠন করা যায় না চুক্তি ছাড়া। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠন করা যায় না। তবে অংশীদারি ব্যবসা গঠন হতে পারে কি ছাড়া? চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা হতে পারে, যেহেতু মৌখিক অংশীদারি ব্যবসা সম্ভব। অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক নয়। অংশীদারি ব্যবসার নিবন্ধন কি বলছি? বাধ্যতামূলক নয়। তবে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা হলে সেই ক্ষেত্রে অবশ্যই নিবন্ধন বাধ্যতামূলক। তাহলে কিসের ক্ষেত্রে বাধ্যতামূলক? সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা হলে নিবন্ধন অবশ্যই বাধ্যতামূলক। ঠিক আছে। আচ্ছা, এরপর নিবন্ধন
বাধ্যতামূলক, সীমাবদ্ধ বা সীমিত অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। অংশীদারি ব্যবসা আইন হচ্ছে কত সালে? 1932 সালে। আমরা জানি অংশীদারি ব্যবসার আইন হচ্ছে 1932 সালে। তবে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা যদি হয় সেই ক্ষেত্রে আইন হচ্ছে দুইটি, একটি হচ্ছে ভারতীয় 1907 এবং ব্রিটিশ হচ্ছে 1890। তাহলে আমাকে বলো তো, যদি ভারতীয় হয় তাহলে কত সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে? 1907। আর যদি ব্রিটিশ হয় তাহলে কত? আমরা উত্তর দিব, যদি ব্রিটিশ হয় তাহলে 1890। 1800 কত? 90। আমরা দেখতেছি ভারতীয় হচ্ছে কত? 1907 আর ব্রিটিশ হচ্ছে কত? 1890 সীমাবদ্ধ অংশীদারি আইন। আর নর্মালি অংশীদারি আইন হচ্ছে 1932 সালের। 1932 সালের। আশা করি সবার ক্লিয়ার। সবাই একটু কমেন্টে জানাবা এতটুকু সবার ক্লিয়ার কিনা। আমি আবার বলছি, আজকের লেকচারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করবো সবাই আমার সাথে একসাথে মিলে ক্লাস করবা। যারা এখনো পর্যন্ত ক্লাসে আসে নাই, ইনশাল্লাহ সবাই মিলে একসাথে করবো, ইনশাল্লাহ সবাই একসাথে মিলে জয়েন করবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা দেখতেছি অংশীদারি ব্যবসায় নামের আগে কি লিখে থাকে? নামের আগে লিখে থাকে মেসার্স। নামের আগে কি লিখে থাকে? তাহলে পরীক্ষায় যদি আসে অংশীদারি ব্যবসায় নামের আগে কি লিখে থাকে, আমরা উত্তর দিব মেসার্স। নামের শেষে কি লিখে থাকে? সন্স এন্ড কোং। নামের শেষে কি লিখে থাকে? সন্স এন্ড কোং ব্রাদার্স। তাহলে নামের আগে কি লিখে থাকে? মেসার্স। তাহলে পরীক্ষায় যদি আসে অংশীদারি ব্যবসার নামের পূর্বে কি লিখে থাকে, আমরা উত্তর দিব মেসার্স। অংশীদারি ব্যবসা পরীক্ষায় একটু আসতে পারে, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক কোন ব্যবসায় সবচেয়ে বেশি? ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক কোন ব্যবসায় সবচেয়ে বেশি? অংশীদারি ব্যবসায়। কোন ব্যবসায় সবচেয়ে বেশি? অংশীদারি ব্যবসায়। চূড়ান্ত সবিশ্বাস, পরম বিশ্বাস কোন ব্যবসায় সবচেয়ে বেশি? অংশীদারি ব্যবসায়। তাহলে চূড়ান্ত বিশ্বাস বা সবিশ্বাস, পরম বিশ্বাস কোন ব্যবসায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমরা উত্তরে দিব অংশীদারি ব্যবসায়ী। পরীক্ষা আসতে পারে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে একে অপরের কি হিসেবে কাজ করে? প্রতিনিধি হিসেবে কাজ করে। তাহলে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে একে অপরের কি হিসেবে কাজ করে? প্রতিনিধি হিসেবে কাজ করে। প্রতিনিধি হিসেবে কাজ করে। আমরা জানি অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যদি ঋণের ক্ষেত্রে সুদের হার উল্লেখ না থাকে তাহলে দত্ত হয় কয় পার্সেন্ট? 6%। ঋণের ক্ষেত্রে সুদের হার উল্লেখ না থাকলে কত পার্সেন্ট দত্ত হয়? 6% দত্ত হয়। যদি উত্তোলন বা মূলধনের ক্ষেত্রে সুদের হার উল্লেখ না থাকে তাহলে দত্ত হয় না। তাহলে আমরা মনে রাখবো, পরীক্ষা কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে হবে উত্তোলন ও মূলধনের ক্ষেত্রে সুদের হার উল্লেখ না থাকলে কত পার্সেন্ট, আমরা উত্তর দিব দত্ত হয় না। যদি ঋণের ক্ষেত্রে বলে, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, যদি প্রশ্নটা ঋণের ক্ষেত্রে বলে সেই ক্ষেত্রে আমরা লিখবো যদি দেওয়া না থাকে তাহলে 6%। সুদের হার দেওয়া না থাকে কত পার্সেন্ট দত্ত হয়? 6%। তবে উত্তোলন এবং মূলধনের ক্ষেত্রে যদি দেওয়া না থাকে ধরতে হয় না, সেটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, আমরা দেখতেছি চূড়ান্ত সবিশ্বাস, চূড়ান্ত বিশ্বাস। সদস্য সংখ্যা আমরা জানি অংশীদারি ব্যবসায় কমপক্ষে 2 জন, সর্বোচ্চ কতজন? 20 জন। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সদস্য সংখ্যা কমপক্ষে কয়জন? কমপক্ষে আমরা জানি 2 জন, সর্বোচ্চ কতজন? 20 জন। তবে ব্যাংকিং এর ক্ষেত্রে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 10 জন। তবে ব্যাংকিং এর ক্ষেত্রে হলে পরীক্ষা প্রায় সময় আসে, ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? আমরা উত্তর দিব 10 জন। সর্বোচ্চ কতজন? 10 জন। আমরা সেটা উত্তর দিব সর্বোচ্চ 10 জন। আর সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সদস্য সংখ্যা কতজন? 3 থেকে 20 জন। তাহলে পরীক্ষায় যদি আসে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সদস্য সংখ্যা কতজন, আমরা উত্তর দিব 3 থেকে 20 জন। 3 থেকে 20 জন। আচ্ছা, এইবার তোমরা যারা আছো আমাকে একটু কমেন্টে, দ্রুত একটু কমেন্টে উত্তর দাও। আমাকে একটু তোমরা জানাও, সবাই একটু কমেন্টে জানাও। আমি কয়েকটা প্রশ্ন করবো তোমাদের, কয়েকটা প্রশ্ন করবো, সবাই একটু আমাকে কমেন্টে জানাও। অংশীদারি ব্যবসা যদি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা হয় তাহলে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ভারতীয় আইন কত সালের? সীমাবদ্ধ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ভারতীয় আইন কত সালের? সবাই একটু দ্রুত কমেন্টে জানাও সীমাবদ্ধ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ভারতীয় আইন কত সালের। আশা করি একটু মনোযোগ দিলে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আসে, সবগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো। সবাই একটু মনোযোগী থাকবে। আমার এটা অনুরোধ থাকবে তোমরা যদি একটু শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো, সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা দেখতেছি অনেকে উত্তর দেওয়া শুরু করছে, মশিউর রহমান, ফয়সাল, অনেকে উত্তর দেওয়া শুরু করছে, ভেরি গুড। আমরা জানি ভারতীয় কত সালে, অনেকে উত্তর দিচ্ছে ভারতীয় 1907। আর যদি ব্রিটিশ হইতো তাহলে আমরা উত্তর দিতাম 1890। ব্রিটিশ হলে আমরা কত উত্তর দিতাম? 1890। ঠিক আছে, আচ্ছা আশা করি সবার ক্লিয়ার। আমাকে একটু তোমরা একটু বলো তো, এতটুকু পর্যন্ত এখন পর্যন্ত যতটুকু আলোচনা করছি সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। আমি একটু সবার কমেন্ট দেখতে চাই। এতটুকু পর্যন্ত যতটুকু আলোচনা করছি সবাই একটু ক্লিয়ার করে একটু কমেন্টে জানাও। ঠিক আছে, আর তোমাদের এই জার্নিটা, ইন্টারের সময়টা, আমি সবসময় বলি এই জার্নিটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লাইফে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলি, আমি চোখ বন্ধ করে বলি আমাদের ইন্টারের সময়টা। সো এই জার্নিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবকিছু প্ল্যান ওয়াইজ করার চেষ্টা করবা, যেটাই পড়বা তুমি একদম প্ল্যান মোতাবেক পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, নিজের থট প্রসেসটাকে ডেভেলপ করে পড়াশোনা করার চেষ্টা করবা। ঠিক আছে, ইনশাল্লাহ কাজ দিবে। আমি আবারও বলছি এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শেষ পর্যন্ত যারা কষ্ট করে যায় আসলে তাদের জন্য ভালো কিছু অবশ্যই অপেক্ষা করবে। বিশেষ করে তোমাদের সামনে এডমিশন টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। আর নিজেদেরকে ফিল করতে হবে যে আমাকে টিকতে হবে, ক্রেজিনেসটা তৈরি করতে হবে যে আমাকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। একটা জিনিস মনে রাখবা, এভরিথিং ইজ ইজি হোয়েন ইউ আর ক্রেজি অ্যাবাউট ইট, নাথিং ইজ ইজি হোয়েন ইউ আর লেজি অ্যাবাউট ইট। নিজের মধ্যে ক্রেজিনেসটা নিয়ে আসতে হবে বিশ্ববিদ্যালয়ে টিকার জন্য। আরেকটা কথা সবসময় মনে রাখবা, ইটস নট ওভার আনটিল ইটস ওভার। শেষ হওয়ার আগে আসলে কোনো কিছু শেষ হয় না। এই বিলিফ সিস্টেমে যদি এই জিনিসগুলো তোমার থাকে যে আমি, আমার ক্রেজিনেস আছে, আমি শেষ না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না, তখন ইনশাল্লাহ তুমি সামনে তোমার ভালো কিছু অপেক্ষা করতেছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো আশা করবো সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। এটা ম্যানেজমেন্টের ক্লাস, কমেন্ট করতেছে। আশা করি সবার ক্লিয়ার। সবাই একটু কমেন্টে জানাবো এতটুকু পর্যন্ত যা আলোচনা করছি সবার ক্লিয়ার কিনা। সবাই বলছে ডান, ভেরি গুড। আমরা এবার দেখবো অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা আসলে কত প্রকার? অংশীদারি ব্যবসা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা, আর হচ্ছে সীমাবদ্ধ, সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। তাহলে অংশীদারি ব্যবসা কয় প্রকার? দুই প্রকার। একটা সাধারণ, আর হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি। আর সাধারণ কয় প্রকার? সাধারণ হচ্ছে দুই প্রকার। সাধারণ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে, দেখো, সাধারণ হচ্ছে আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ঐচ্ছিক, আর হচ্ছে নির্দিষ্ট। তাহলে সাধারণ অংশীদারি ব্যবসা কয় প্রকার? দুই প্রকার। আমরা জানি অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে 4 ধারায়। ধারাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ধারাগুলো পরীক্ষায় আসে। অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা সম্পর্কে কত ধারায় বলেছে? 4 ধারায় বলা হয়েছে। আর ঐচ্ছিক অংশীদারি সম্পর্কে বলা হয়েছে 7 ধারায়, আর নির্দিষ্ট সম্পর্কে 8 ধারায় বলা হয়েছে। তাহলে ঐচ্ছিক সম্পর্কে কত ধারায়? আমরা মনে রাখবো 7 ধারায়। নির্দিষ্ট সম্পর্কে কত ধারায়? 8 ধারায়। ঠিক আছে? আমাদের থট প্রসেসটা অনেক বেশি ডেভেলপ করতে হবে। আমরা যখনই কোনো কিছু পড়বো, কোনো কিছু দেখবো, তখন আমাদের ব্রেন ওয়ার্ক, ব্রেন স্টর্মিং আমি যেটা বলি, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন পড়ি, আমাদের মনে না থাকার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা ব্রেন স্টর্মিং করি না। এটা আমাদের অন্যতম একটা বড় প্রবলেম হচ্ছে, আমরা ব্রেন, আমরা পড়ি, পরে শেষ করে মুখস্থ করে ভুলে যাই। কিন্তু আমরা যখন নাটক দেখি, মুভি দেখি, তখন আমরা কিন্তু প্রচুর ব্রেন স্টর্মিং করি, যার কারণে নাটক, মুভিগুলো আমাদের বেশি মনে থাকে। আমরা এরপরে কি হবে, নাটকের মুভিতে কি হবে সেটা আমরা চিন্তা করি, অর্থাৎ আমরা ব্রেন স্টর্মিংটা করি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা পড়াশোনা করবো, আমরা চেষ্টা করবো আমরা কি পড়তেছি, কেন পড়তেছি, কি জন্য গুরুত্বপূর্ণ, কিভাবে সহজে মনে রাখা যায়, এই থিঙ্কিং প্রসেসটাকে কাজে লাগিয়ে মনে রাখার চেষ্টা করবো। তখন তোমার একটা জিনিস পড়ার পর অনেকদিন মনে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কম সময়ে বেশি দিন ধরে মনে থাকবে। সো যখনই আমরা পড়বো, আমরা চিন্তা করে পড়বো, কেন পড়তেছি, কি জন্য পড়তেছি, চিন্তা করে করে পড়ে শেষ করার চেষ্টা করবো। তখন আমার 2 বার পড়ার দরকার নেই, একবারেই যথেষ্ট। ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি কি, অংশীদারি ব্যবসা আমরা জানি 1932 সাল আইন দ্বারা গঠিত পরিচালিত, নিবন্ধন বাধ্যতামূলক, দায় অসীম। আমরা জানি অংশীদারি ব্যবসার প্রধান সমস্যা হচ্ছে কি? দায় অসীম। প্রধান সমস্যা কি? দায় অসীম। ঠিক আছে? আর নিবন্ধন বাধ্যতামূলক নয়। সাধারণ অংশীদারি ব্যবসা দুই ভাগ, একটা ঐচ্ছিক আর হচ্ছে নির্দিষ্ট। ঐচ্ছিকটা কি? ঐচ্ছিক সম্পর্কে বলা হয়েছে 7 ধারায়। ঐচ্ছিক হচ্ছে যে অংশীদারি ব্যবসা গঠন করা হবে অনির্দিষ্ট সময়কাল পর্যন্ত চলতে থাকবে, কোনো নির্দিষ্ট কোনো সময়কাল থাকবে না, এটা চলতেই থাকবে অনির্দিষ্ট মেয়াদের জন্য এটা গঠন করা হবে এবং এটা চলতে থাকবে। এটাকে আমরা বলছি ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। তাহলে যেই অংশীদারি ব্যবসা গঠন করা হবে এবং অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে, ওই অংশীদারি ব্যবসাকে বলা হবে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। এবার আসে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা কি? যেই অংশীদারি ব্যবসা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠিত হয়, নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠিত হয়, তাকে আমরা বলছি নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। নির্দিষ্ট অংশীদারি ব্যবসা সম্পর্কে ক ধারায় বলা হয়েছে? আমরা জানি 8 ধারায় বলা হয়েছে। তাহলে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা কয় প্রকার? আমরা উত্তর দিব কি? 2 প্রকার। উত্তর দিব কি? 2 প্রকার। একটা হচ্ছে সময়, আর হচ্ছে কি উদ্দেশ্য নিয়ে। একটা সময় নিয়ে, আর হচ্ছে উদ্দেশ্য নিয়ে। ধরো আমরা অংশীদারি ব্যবসা করতেছি, আমরা চিন্তা করলাম যে আমরা এই অংশীদারি ব্যবসাটা আমরা 5 বছর পর্যন্ত করব, তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য। আর আমরা চিন্তা করলাম আমরা অংশীদারি ব্যবসা করবো, আমরা যদি আমাদের লভ্যাংশটা যদি আমাদের 50 লক্ষ টাকা হয়, তখন আমরা অংশীদারি ব্যবসাটা ছেড়ে দিব, আমরা অন্য ব্যবসা করব। তখন সেটাকে বলা হচ্ছে নির্দিষ্ট। সেটাকে বলা হচ্ছে কি? নির্দিষ্ট। নির্দিষ্ট উদ্দেশ্য, সেটাকে কি বলা হচ্ছে? নির্দিষ্ট উদ্দেশ্য। তাহলে অংশীদারি ব্যবসা কয়ভাবে হতে পারে? 2 ভাবে। অংশীদারি ব্যবসা কয়ভাবে হতে পারে? 2 ভাবে। একটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য, আর একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য। একটা সময়, আর একটা কি? উদ্দেশ্যের জন্য। এবার আসি, তাহলে সময়ের জন্য, আটটা হচ্ছে কি? নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য। এবার আসি সীমিত অংশীদারি ব্যবসা। আমরা জানি সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন আমরা কি বলছি? বাধ্যতামূলক। সীমিত অংশীদারি ব্যবসার উৎপত্তি হয় ইংল্যান্ডে। তাহলে সীমিত অংশীদারি ব্যবসার উৎপত্তি কোথায় হয়? আমরা উত্তর দিব ইংল্যান্ডে। সীমিত অংশীদারি ব্যবসার উৎপত্তি কোথায়? ইংল্যান্ডে। নিবন্ধন বাধ্যতামূলক। আইন দুটি, ভারতীয় আইন 1907 এবং ব্রিটিশ আইন 1890। তাহলে ভারতীয় কত? ভারতীয় আমরা বলছি 1907, আর ব্রিটিশ কত বলছি? 1890।
আর নিবন্ধন কি বলছি বাধ্যতামূলক। উৎপত্তি কোথায় বলছি ইংল্যান্ডে। সহজ সংখ্যা কত কমপক্ষে 3 জন সর্বোচ্চ 20 জন, কমপক্ষে 3 জন সর্বোচ্চ 20 জন। আর এই 3 জনের মধ্যে কমপক্ষে 2 জনের দায় থাকবে অসীম, একজনের দায় থাকবে সসীম আর 2 জনের দায় থাকবে কি অসীম। তাহলে কমপক্ষে যে 3 জন থাকবে তার মধ্যে একজনের দায় হচ্ছে কি সীমাবদ্ধ থাকবে আর বাকি 2 জনের দায় কি থাকতে হবে অসীম থাকতে হবে। বাকি 2 জনের দায় কি থাকতে হবে অসীম থাকতে হবে, সেটা আমরা মনে রাখবো। তাহলে 3 থেকে কত 3 থেকে কত 3 থেকে 20 জন। আশা করি সবার ক্লিয়ার। সবাই একটু কমেন্টে জানাও তো এতটুকু সবার ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও তো এতটুকু সবার ক্লিয়ার কিনা। আর আশা করবো বাকিরা যারা এখনো আছো তারা যে সবচেয়ে বেশি শেয়ার করবে তার জন্য আমার পক্ষ থেকে একটা পুরস্কার থাকবে, আমি সেটা বলে দিব। একটা পুরস্কার থাকবে, যে সবচেয়ে বেশি শেয়ার করবে ইনশাল্লাহ তার হাতে পুরস্কারটা পৌঁছে যাবে। তোমরা যেন ম্যানেজমেন্টের সবচেয়ে জনপ্রিয় বই বিজনেস মেসেঞ্জার বইটি তোমাকে দেওয়া হবে, যে সবচেয়ে বেশি শেয়ার করে, ঠিক আছে। সো আশা করবো তোমরা যারা ক্লাস করতেছো সবাই একটু শেয়ার করবে ইনশাল্লাহ, সবাই মিলে একসাথে ক্লাসটা করবো, ঠিক আছে। আশা করি সবার ক্লিয়ার। আমরা একটু আগে বলছিলাম সহজ সংখ্যা সাধারণ ক্ষেত্রে কমপক্ষে 2 জন সর্বোচ্চ 20 জন, ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে 2 থেকে 10 জন, আর সীমাবদ্ধ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে 3 থেকে 20 জন। 3 থেকে 20 জন, কমপক্ষে 3 জন সর্বোচ্চ কতজন 20 জন, সর্বোচ্চ 20 জন, ঠিক আছে। অংশীদারি ব্যবসায় চুক্তি, আমরা জানি চুক্তি অংশীদারি ব্যবসার প্রধান ভিত্তি। চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায় প্রধান ভিত্তি। তাহলে অংশীদারি ব্যবসার প্রধান ভিত্তি কি চুক্তি। আর প্রধান বৈশিষ্ট্য বা প্রধান উপাদান আসলে আমরা কি দিব চুক্তিবদ্ধ সম্পর্ক। প্রধান উপাদান বা প্রধান বৈশিষ্ট্য আসলে আমরা কি দিব চুক্তিবদ্ধ সম্পর্ক। বলা হয় থাকে পার্টনারশিপ বিজনেস অ্যারাইজেস ফ্রম দ্য কন্ট্রাক্ট নট ফ্রম সোশ্যাল স্ট্যাটাস। তাহলে পার্টনারশিপ বিজনেস অ্যারাইজেস ফ্রম দ্য কন্ট্রাক্ট, এটা চুক্তি থেকে সৃষ্টি হয়, নট ফর সোশ্যাল স্ট্যাটাস, এটি সামাজিক কোনো মর্যাদা থেকে সৃষ্টি হয় না, সামাজিক কোনো মর্যাদা থেকে সৃষ্টি হয় না। কত দ্বারায় বলা হয়েছে 5 দ্বারায়, পরীক্ষা আসে কত দ্বারায় বলা হয়েছে 5 দ্বারায়। তাহলে বলা হচ্ছে দেখো the relation of partnership business arises from the contract not from social status। অংশীদারি ব্যবসার সৃষ্টি হয় চুক্তি থেকে, সামাজিক কোনো মর্যাদা থেকে নয়, সামাজিক কোনো মর্যাদা থেকে নয়। এটা সম্পর্কে বলা হয়েছে কত দ্বারায় 5 দ্বারায়। আর আমরা জানি অংশীদারি ব্যবসায় প্রধান ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তি কয়ভাবে হতে পারে 3 ভাবে হতে পারে, আমি বলছি লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত। লিখিত, মৌখিক এবং লিখিত নিবন্ধিত। আর আমরা জানি লিখিত চুক্তিকে বলা হয় চুক্তিপত্র, লিখিত চুক্তিকে বলা হয় চুক্তিপত্র। আর আমরা এটাও বলছি যে কোনটি সবচেয়ে বেশি মর্যাদাবান, আইনগত সুবিধা পাওয়া যায় লিখিত এবং নিবন্ধিত হলে, লিখিত এবং নিবন্ধিত হলে। তাহলে আমরা দেখতেছি অংশীদারি ব্যবসায় সর্বপ্রথম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক, প্রধান ভিত্তি হচ্ছে চুক্তি, চুক্তিপত্র। আমরা জানি লিখিত চুক্তিকে বলা হয় কি চুক্তিপত্র বা ডিড। চুক্তিপত্র ভবিষ্যতের প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহৃত হয়। অংশীদারি ব্যবসা গঠিত হতে পারে চুক্তিপত্র ছাড়াও, গঠিত হতে পারে, কিন্তু চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা হয় না। আমরা জানি চুক্তিকে বলা হয় ভিত্তি, কারণ চুক্তি অনুযায়ী অংশীদারি ব্যবসা আসলে কি হয় পরিচালিত হয়, সবকিছু বন্টন করা হয়, সবকিছু পরিচালিত হয় মূলত কি অনুযায়ী চুক্তি অনুযায়ী, ঠিক আছে। আশা করব সবার এতটুকু সবার ক্লিয়ার। সবাই একটু আমাকে কমেন্টে জানাও তো ক্লিয়ার কিনা, তোমরা যারা আছো সবাই একটু জানাও একটু ক্লিয়ার কিনা, আমাকে বলো, তোমরা একটু আমাকে জানাও কমেন্টে জানাও ক্লিয়ার কিনা, ঠিক আছে। বরাবরের মতোই বলো, তোমাদের সময়টা যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা সময়, ইন্টারের সময়টা, এটা সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করবা। অংশীদারির প্রকারভেদ, আমরা জানি অংশীদারি ব্যবসা যদি পরীক্ষা আসতে পারে অংশীদারি ব্যবসা কয় প্রকার, আমরা উত্তর দিব 2 প্রকার। আর যদি পরীক্ষা আসে অংশীদার কয় প্রকার, আমরা উত্তর দিব 8 প্রকার। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অংশীদারি ব্যবসা কয় প্রকার, আমরা উত্তর দিব 2 প্রকার। আর যদি পরীক্ষা আসে অংশীদার কয় প্রকার, আমরা উত্তর দিব 8 প্রকার। অংশীদার কয় প্রকার, আমরা উত্তর দিব 8 প্রকার। অংশীদার দিব আমরা 8 প্রকার। এই 8 প্রকার অংশীদার নিয়ে আমরা আলোচনা করবো এখন। এই 8 প্রকার অংশীদার নিয়ে আলোচনা করবো। এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এই 8 প্রকার অংশীদার একদম 100% তোমাদের ক্লিয়ার হবে, একটু মনোযোগ দিলে 100% ক্লিয়ার হবে। যে এমসিকিউ গুলো এখান থেকে আসবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস তোমরা 100% কারেক্ট আনসার দিতে পারবা, যদি এই 8 প্রকার একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিলে চলে। প্রথমে আসে আমি একটা একটা করে বোঝানোর চেষ্টা করবো। আমরা জানি তাহলে অংশীদারি ব্যবসা আসলে আমরা কয় প্রকার দিব 2 প্রকার। আর যদি অংশীদার আসে আমরা কত প্রকার দিব 8 প্রকার। অংশীদার আসলে আমরা কত প্রকার দিব 8 প্রকার। আমরা প্রথমে আসি সাধারণ বা সক্রিয় অংশীদার। সাধারণ বা সক্রিয় অংশীদার, যে অংশীদারগণ মূলধন বিনিয়োগ করে, পরিচালনায় অংশগ্রহণ করে, দায় অসীম, লাভ ক্ষতি বন্টন করে।
তাহলে আমরা কি বলছি, যে অংশীদার মূলধন বিনিয়োগ করে, পরিচালনায় অংশগ্রহণ করে, দায় অসীম, লাভ ক্ষতি বন্টন করে, সবকিছুতে সে সক্রিয়, তাকে আমরা বলছি সক্রিয় অংশীদার বা সাধারণ অংশীদার, সাধারণ বা সক্রিয় অংশীদার। তাহলে আমরা কি বলছি, মূলধন বিনিয়োগ করে, আমরা কি বলছি, মূলধন বিনিয়োগ করে। দেখো আমরা কি বলছি, মূলধন বিনিয়োগ করে, মূলধন বিনিয়োগ করে, দায় অসীম, পরিচালনায় অংশগ্রহণ করে, লাভ ক্ষতি বন্টন করে, ঠিক আছে, তাকে আমরা বলতেছি কি সক্রিয় বা সাধারণ অংশীদার। ঘুমন্ত, নিদ্রিত বা নিষ্ক্রিয় অংশীদার বা সুপ্ত অংশীদার। ঘুমন্ত, নিষ্ক্রিয় বা সুপ্ত অংশীদার কাকে বলে? যে অংশীদার দেখো মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না, ঘুমায় না, ঘুমায়, ঠিক আছে, কাজ না করে ঘুমায়, তাহলে মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না, তাকে আমরা বলতেছি কি, মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না, তাকে আমরা বলতেছি কি ঘুমন্ত বা সুপ্ত বা নিষ্ক্রিয় অংশীদার। বা আমরা যেটা বলি স্লিপিং পার্টনার বলি, আমরা কি বলি, স্লিপিং পার্টনার বলি, ঠিক আছে, ডরমেন্ট বা স্লিপিং পার্টনার। তাহলে আমরা দেখছি মূলধন বিনিয়োগ করে, দায় অসীম, কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না, লাভ ক্ষতি বন্টন করে। তাহলে মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না, তাকে আমরা বলবো ঘুমন্ত বা নিষ্ক্রিয় বা সুপ্ত অংশীদার, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এবার আসি নামমাত্র অংশীদার। নামমাত্র অংশীদার কি? নামমাত্র অংশীদার হচ্ছে যে নামের বিনিময়ে লভ্যাংশ পাবে বা নির্দিষ্ট বেতন পাবে বা নির্দিষ্ট অর্থ পাবে, ঠিক আছে, শুধুমাত্র নাম ব্যবহারের বিনিময়ে। ধরো আমি একটা অংশীদার ব্যবসা করতেছি, আমি সাকিব আল হাসানকে বলছি, ভাই আপনি আপনার নামটাই আমি শুধু ব্যবহার করবো, আমার ব্যবসায় সবাইকে প্রচার করব সাকিব আল হাসান আমার ব্যবসায়ের একজন অংশীদার, সাকিব আল হাসান আমার ব্যবসায় একজন অংশীদার, সেটাই আমি প্রচার করব। ওই প্রচারের বাবদে আমি আপনাকে একটা নির্দিষ্টভাবে একটা লভ্যাংশ দিব বা নির্দিষ্টভাবে একটা অর্থ দিব। তখন সাকিব আল হাসান যদি সম্মতি দেয় তখন তিনি হবেন নামমাত্র অংশীদার। তিনি কি হবেন? নামমাত্র অংশীদার। শুধুমাত্র নামের বিনিময়ে বা সুনামের বিনিময়ে তাকে অংশীদার হিসেবে নেওয়া হয়েছে এবং তার বিনিময়ে কি পাবে? সে লভ্যাংশ পাবে বা নির্দিষ্ট বেতন পাবে বা নির্দিষ্ট অর্থ পাবে, অর্থ পাবে, তাকে আমরা বলছি কি নামমাত্র অংশীদার। নাকে আমরা বলছি কি নামমাত্র অংশীদার। আমরা দেখতেছি নিজের সুনাম ব্যবহার করতে দেয়, অসীম দায় বহন করে না, অসীম দায় বহন করে না, আর পরিচালনা অংশগ্রহণ করে না, লাভ ক্ষতি সেই লাভটা পায় আসলে মূলত নামের বিনিময়ে একটা লভ্যাংশ সে পেয়ে থাকে বা নির্দিষ্ট একটা অর্থ পেয়ে থাকে। আচ্ছা আমাকে বলো এই তিনটা সবার ক্লিয়ার কিনা? এই তিনটা সবার ক্লিয়ার কিনা একটু বলো, কারণ এখান থেকে আবারও বলতেছি, এখান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়, এইচএসসি পরীক্ষাও, এমসিকিউ এবং রিটেনে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। সো মনোযোগ দিলে ইনশাআল্লাহ খুব একদম ক্লিয়ারলি ভাবে 100% তোমাদের ক্লিয়ার হয়ে যায় ইনশাআল্লাহ। সবাই ক্লিয়ার কিনা বলো? আশা করি সবার ক্লিয়ার। যারা আছো একটু কমেন্ট করার চেষ্টা করবা, ক্লিয়ার একটু বলবা, ঠিক আছে। কর্মী অংশীদার, যদি কর্মী অংশীদার বলি, দেখো কর্মী অংশীদার হচ্ছে এখানে বলা হচ্ছে যে অংশীদার দক্ষতা, শ্রম ও দক্ষতার বিনিময়ে শ্রম ও দক্ষতা দিবে কিন্তু মূলধন বিনিয়োগ করে না, মূলধন বিনিয়োগ করে না, শ্রম ও দক্ষতার বিনিময়ে সে লভ্যাংশ পাবে। তাহলে যে অংশীদার মূলধন বিনিয়োগ করবে না, শ্রম এবং দক্ষতার বিনিময়ে সে লভ্যাংশ পাবে, ঠিক আছে, লাভ ক্ষতি বন্টন করবে, দায় অসীম, তাকে আমরা বলতেছি কর্মী অংশীদার। তাহলে আমরা সহজে মনে রাখবো কি, মূলধন বিনিয়োগ করবে না, তবে শ্রম ও দক্ষতার বিনিময়ে সে কি পাবে? লভ্যাংশ পাবে, তাকে আমরা বলছি লাভ ক্ষতি বন্টন করবে, তাকে আমরা বলতেছি কি কর্মী অংশীদার। দেখো সে শ্রম দেয়, সে কিন্তু মূলধন বিনিয়োগ করবে, সে কি দিবে? শ্রম দিবে, দায় অসীম, ঠিক আছে, পরিচালনা অংশগ্রহণ করবে, লাভ ক্ষতি সে বন্টন করবে, ঠিক আছে, তাকে আমরা বলতেছি কি কর্মী অংশীদার বা ওয়ার্কিং পার্টনার বলতেছি। তাহলে কর্মী অংশীদার কি? যিনি শ্রম ও দক্ষতা দিয়ে লভ্যাংশ বা লাভ ক্ষতি বন্টন করবে, তাকে আমরা বলছি কর্মী অংশীদার। তার কিন্তু দায় অসীম, সেটা মনে রাখবা, দায় অসীম। সীমিত বা সীমাবদ্ধ অংশীদার, মূলত নাবালকরাই আসলে সীমিত বা সীমাবদ্ধ অংশীদার হয়, ঠিক আছে, মূলত নাবালকরা। আমরা জানি যে অংশীদারদের দায় সীমাবদ্ধ, পরিচালনা অংশগ্রহণ করার ক্ষমতা রাখে না, তাহলে আমরা কি বলছি? দায় সীমাবদ্ধ এবং পরিচালনায় অংশগ্রহণ করার ক্ষমতা রাখে না, তাকে বলা হচ্ছে সীমাবদ্ধ অংশীদার। মূলত আমরা জানি নাবালকরা হয় আসলে সীমাবদ্ধ অংশীদার। আমি যদি একটা উদাহরণ দিয়ে থাকি, কেউ একজন অংশীদার ছিল, উনি মারা যাওয়ার পরে ওনার ছেলে বেঁচে আছেন, ওনার ছেলেকে যদি সকল অংশীদার সম্মতিক্রমে অংশীদার হিসেবে গ্রহণ করেন, ওনার যার বয়স এখন 18 বছর হয়নি, তখন সে হবে নাবালক অংশীদার বা সীমাবদ্ধ অংশীদার, ঠিক আছে। বাবা মারা যাওয়াতে তাকে অংশীদার হিসেবে সবাই গ্রহণ করছে, তবে তার বয়স এখন 18 বছর হয় নাই, ঠিক আছে। সে সাবালক হওয়ার 6 মাস পরে কিন্তু সে আবার সবকিছু সক্রিয় হতে পারবে। সাবালক হওয়ার কয় মাস পরে? 6 মাস পর সে চুক্তিতে স্বাক্ষর করতে পারবে, সবকিছুই করতে পারবে সাবালক হওয়ার 6 মাস পর।
অন্যথায় এর আগ মুহূর্তে সে সীমাবদ্ধ অংশীদার বা নাবালক অংশীদার হিসেবে পরিচিত। ঠিক আছে, তাহলে যে অংশীদারদের দায় সীমাবদ্ধ পরিচালনা অংশগ্রহণ করার অধিকারই রাখে না তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো নাবালক অংশীদার বা সীমাবদ্ধ অংশীদার। আমরা দেখতেছি মূলধন বিনিয়োগ করে, দায় সীমাবদ্ধ বা সীমিত, পরিচালনা করার অধিকার রাখে না, পরিচালনা করার অধিকার রাখে না, লাভ ক্ষতি সে বন্টন করে। ঠিক আছে, লাভ ক্ষতি সে বন্টন করে, লাভ ক্ষতি সে বন্টন করে। সো আশা করবো এতটুকু তো তোমাদের ক্লিয়ার। আপাত দৃষ্টিতে অংশীদার এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপাত দৃষ্টিতে অংশীদার এটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সাথে অনেকে আছে, আমি আশা করবো বাকিরাও আমাদের সাথে খুব দ্রুত জয়েন করবে, যারা আছে বাকিরাও আমাদের সাথে জয়েন করবে, আশা করব শেয়ার করে বাকিরাও একসাথে মিলে ক্লাস করব। আমি আবার বলছি, ক্লাসের অডিয়েন্সটা যত বেশি হয় ক্লাসটা কিন্তু তত বেশি সৌন্দর্য বাড়ে। সো তোমরা একটু শেয়ার করলে বা বাকিদেরকে মেনশন করলে ক্লাসটা অনেক বেশি ভালো হবে আরো। ঠিক আছে, আচ্ছা আমরা এবার দেখি আপাত দৃষ্টিতে অংশীদার। আপাত দৃষ্টিতে অংশীদার কি? যাকে দেখে মনে হচ্ছে অংশীদার, আসলে অংশীদার নয়। অর্থাৎ যদি কোনো অংশীদার, এটা বলতে আসলে বোঝানো হয় মূলত যদি কোনো অংশীদার সেই প্রতিষ্ঠান থেকে, অংশীদারের ব্যবসা থেকে, চুক্তি থেকে নাম বাদ দিয়ে দেয়, কোনো অংশীদার চুক্তি থেকে নিজের নামটা বাদ দিয়ে দেয়, তবে তার মূলধনটা ঋণ হিসেবে, অ্যাজ এ লোন হিসেবে ব্যবসায়ী রেখে দেয়। কি হিসেবে রেখে দেয়? ঋণ হিসেবে রেখে দেয়। তখন তাকে আমরা বলবো কি, আপাত দৃষ্টিতে অংশীদার। কি বলবো আমরা? আপাত দৃষ্টিতে অংশীদার। তাহলে দেখো, যে অংশীদারগণ, একটু মনোযোগ দাও, যে অংশীদারগণ চুক্তি থেকে নিজের নামটা বাদ দিবে, তবে মূলধনটাকে কি হিসেবে রাখবে? ঋণ হিসেবে ব্যবসায়ী রাখবে। অংশীদার ব্যবসায়ী কি হিসেবে রাখবে? ঋণ হিসেবে রাখবে। তাকে আমরা বলছি আপাত দৃষ্টিতে অংশীদার। তাহলে সে যেহেতু ঋণ হিসেবে রাখবে, সে কি পাবে? সহজ, সে সুদ পাবে। সে কি পাবে? অবশ্যই সুদ পাবে। যেহেতু সে কি হিসেবে রাখছে? ঋণ হিসেবে রাখছে, সে কি পাবে? সুদ পাবে। দেখো, আপাত দৃষ্টিতে অংশীদার, তাহলে পরীক্ষা আসে আপাত দৃষ্টিতে অংশীদার কি পাবে? আমরা উত্তর দিব সুদ পাবে। আপাত দৃষ্টিতে অংশীদার আসলে একজন কি প্রকৃতপক্ষে? আমরা বলবো ঋণদাতা বা পাওনাদার। আপাত দৃষ্টিতে অংশীদার মূলত সে একজন কি? আমরা উত্তর দিব কি, ঋণদাতা বা পাওনাদার। ঋণদাতা বা পাওনাদার। ঠিক আছে, আমরা দেখতেছি অবসর গ্রহণের পর মূলধন উত্তোলন না করে এরা এরা মূলত পাওনাদার বা ঋণদাতা। মূলধন উত্তোলন করে না, রেখে দেন। বিজ্ঞপ্তি না দিলে কিন্তু দায় হবে। সে যে চুক্তি থেকে তার নামটা বাদ দিছে, সেটা বিজ্ঞপ্তি না দিলে তারপর কিন্তু দায় বর্তাবে। এটা মনে রাখতে হবে। পরিচালনা অংশ করে না, কারণ সে তো ঋণদাতা, সে তো আর অংশীদার না। ঠিক আছে, প্রকৃতপক্ষে সে হচ্ছে কি, ঋণদাতা। আচরণে অনুমিত অংশীদার। আচরণে অনুমিত অংশীদার হচ্ছে কেউ যদি অংশীদার না হয়েও আচার আচরণের মাধ্যমে কথাবার্তায় অংশীদার হিসেবে নিজেকে প্রকাশ করে। তাহলে কি বলছি? কেউ যদি অংশীদার না হয়েও আচার আচরণ এবং কথাবার্তায় নিজেকে অংশীদার হিসেবে প্রকাশ করে, তখন তাকে আমরা বলবো কি, আচরণে অনুমিত অংশীদার। তাকে আমরা কি বলবো? আচরণে অনুমিত অংশীদার। দেখো এখানে এটা বুঝে যাচ্ছে, আমি অনেককে তো তুমি বুঝবা আসলে, এখানে লিখে আসতে আচরণ অনুমিত অংশীদার, তাহলে বুঝাই যাচ্ছে সে আচরণে, সে অংশীদার না, কিন্তু সে আচার আচরণে প্রকাশ করতেছে সে কি, অংশীদার। তাকে আমরা বলছি আচরণ অনুমিত অংশীদার। দেখো, সেই মূলধন বিনিয়োগ করে না, সে মূলধন বিনিয়োগ করে না, মূলধন বিনিয়োগ করে না। ঠিক আছে, মূলধন বিনিয়োগ করে না। আচরণে কেউ প্রভাবিত হয়ে দায় যায় যদি হয়, তাহলে সে সেটা বহন করবে, সৃষ্ট দায় সে বহন করবে। ঠিক আছে, পরিচালনায় অংশগ্রহণ করে না, সে লভ্যাংশ পায় না, তাকে কমিশন দেওয়া হয়। কমিশন দেওয়া হয় মূলত, যে আচরণ অনুমিত অংশীদার হিসেবে কাজ করবে তাকে মূলত কি দেওয়া হয়? কমিশন দেওয়া হয়। তাহলে পরীক্ষা আসতে পারে কারা কমিশন পায়, আমরা উত্তরে দিব আচরণ অনুমিত অংশীদার। পরীক্ষায় যদি আছে কাদেরকে কমিশন দেওয়া হয়, আমরা উত্তরে কি দিব? আচরণে অনুমিত অংশীদার। আচরণে অনুমিত অংশীদার। দেখে আমাকে একটু কমেন্টে জানাতো, তোমরা যারা আছো আমাকে একটু বলো তো, কোন অংশীদারকে ঋণদাতা বা পাওনাদার বলা হয়? আমাকে একটু কমেন্টে দ্রুত জানাও, কোন অংশীদারকে ঋণদাতা বা পাওনাদার বলা হয়? সবাই একটু কমেন্টে জানাও। আমাকে একটু দ্রুত জানাও, কোন অংশীদারকে ঋণদাতা বা পাওনাদার বলা হয়? একটু কমেন্টে জানাও। সবাই একটু কমেন্টে জানাও, কোন অংশীদারকে ঋণদাতা বা পাওনাদার বলা হয়? দ্রুত কমেন্টে জানাবে। আচ্ছা, এরপর দেখছি আমরা প্রতিবন্ধ অংশীদার। প্রতিবন্ধ অংশীদার মানে কি? যদি একটু মনোযোগ দাও, খুব সহজ। যদি কোনো অংশীদার কোনো ব্যক্তিকে তৃতীয় কারোর নিকট পরিচয় করিয়ে দেয়, অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয়। ধরো আমি একজন অংশীদার, আমি আমার সামনে রাফি আছে, আমার নামও রাফি, তার নামও কিন্তু রাফি। আমি একজন অংশীদার, আমি রাফি সে অংশীদার না, আমি তাকে বাকিদের নিকট পরিচয় করে দিচ্ছি।
পরিচয় করে দিচ্ছি রাফি হচ্ছে অংশীদার, আমার অংশীদার হিসেবে আমি পরিচয় করে দিচ্ছি আমার ব্যবসায় সে অংশীদার। সে এইটা শোনার পর সে মৌনতা অবলম্বন করছে, সে একদম চুপ করে আছে, আমি বলার পরে সে সবার সামনে চুপ করে আছে। তখন রাফি হবে হচ্ছে কি প্রতিবন্ধ অংশীদার, প্রতিবন্ধ অংশীদার। তাহলে কি বুঝাচ্ছে, যদি কোনো অংশীদার কোনো ব্যক্তিকে অপরের নিকট অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং ওই ব্যক্তিটি মৌনতা অবলম্বন করে, ঠিক আছে, তখন ওই ব্যক্তিটাকে বলা হবে প্রতিবন্ধ অংশীদার, প্রতিবন্ধ অংশীদার। ঠিক আছে, তাহলে আমি একজন অংশীদার ব্যবসায়ী, আমি যদি কোনো একজনকে, আমি যদি রাফিকে অন্যের নিকট অংশীদার হিসেবে পরিচয় করে দিই এবং সেই যদি মৌনতা অবলম্বন করে, চুপ করে থাকে, তখন সেই হবে প্রতিবন্ধ অংশীদার। ঠিক আছে, অথবা আমি একটা উদাহরণ দিতে পারি, ধরো আমি গ্রামের চেয়ারম্যানকে সবার নিকট পরিচয় করে দিচ্ছি, সে অংশীদার, আমাদের অংশীদার। উনি আসলে আমাদের অংশীদার না, কিন্তু উনি চিন্তা করছে সামনে নির্বাচন আসতেছে, সমস্যা নাই, বললে বল, তখন উনি হচ্ছে কি উনি কি অংশীদার হবে, তখন প্রতিবন্ধ অংশীদার, যেহেতু তিনি মৌনতা অবলম্বন করছে। উনি হয়তো সম্মানই পেতে পারে, কি পেতে পারে, সম্মানই পেতে পারে, ওনাকে একটা হয়তো সম্মান, এখানে বানানটা ভুল আসছে, উনিও তো একটা সম্মানই পেতে পারে। ঠিক আছে, আচ্ছা, মূলধন বিনিয়োগ করে না, ঠিক আছে, প্রচারণার ফলে সৃষ্ট দায় বহন করতে হতে পারে, ঠিক আছে, কোনো ঝামেলা হলে পরিচালনা অংশগ্রহণ করে না, পরিচালনা অংশগ্রহণ করে না। ঠিক আছে, আমরা দেখতেছি, আমরা প্রশ্ন করছি, অনেকে উত্তর দেওয়া শুরু করছে। একজন বলছে ঘুমন্ত অংশীদারটা আবার বলতে, আচ্ছা আমরা আবার এটা আলোচনা করবো। আচ্ছা, ঘুমন্ত অংশীদার একটা বলি, ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার হচ্ছে যে অংশীদার মূলধন বিনিয়োগ করবে কিন্তু পরিচালনা অংশগ্রহণ করবে না, মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না, পরিচালনা অংশগ্রহণ করে না, তাকে আমরা বলতেছি কি, তাকে আমরা বলতেছি ঘুমন্ত বা নিষ্ক্রিয় বা সুপ্ত অংশীদার। তাহলে যে সকল অংশীদার মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনা অংশগ্রহণ করে না, দায় অসীম লাভ ক্ষতি বন্টন করে, তাকে আমরা বলতেছি কি, ঘুমন্ত বা নিষ্ক্রিয় বা সুপ্ত অংশীদার। ঠিক আছে, আশা করব সবার ক্লিয়ার। যারা, আমার বিশ্বাস যারা এই 8 প্রকার এখন শুনছো, তারা এখান থেকে কোনো এমসিকিউ আসলে পরীক্ষায় যদি লিখিত আসে, আমার বিশ্বাস তোমরা পারো। আমি সবসময় বলি তুমি কনসাইজ করে সবকিছু মনে রাখবা, কিন্তু লেখার সময় নিজের মতো করে উদাহরণ দিয়ে লেখার চেষ্টা করবা। যখন 2 নাম্বারের জন্য প্রশ্ন হবে, 4 নাম্বারের জন্য যত বেশি নাম্বার বেশি বাড়বে, তত বেশি তুমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবা। ঠিক আছে, তখন টিচাররা কিন্তু উদাহরণটা সবচেয়ে বেশি পছন্দ করে, একটা জিনিস মনে রাখবা। ঠিক আছে, এগুলো খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব। ঠিক আছে, আচ্ছা, আশা করি সবার ক্লিয়ার। সবাই একটু কমেন্টে জানাও তো এতটুকু সবার ক্লিয়ার কিনা। আর যারা আছো, আমি আবারও বলবো, সবাই একটু বাকিদের একটু মেনশন করো, যাতে আমরা সবাই মিলে একসাথে মিলে ক্লাসটা করি। সবাই একটু বাকিদের মেনশন করে দাও। আচ্ছা, আশা করবো সবার এতটুকু ক্লিয়ার। সবাই একটু কমেন্টে জানাও তো এটা তোমাদের সবার ক্লিয়ার কিনা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই পারবা এখান থেকে, আশা করি সবাই পারবা এটা। আচ্ছা, এইবার চলে আসি অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন খুব সহজে আসলে মনে রাখা যায়, এটা খুব সহজেই মনে রাখতে পারবা তুমি। এই 5 প্রকারের যে বিলোপ সাধন পরীক্ষা আসে, ধারাগুলো আসে, খুব সহজেই তুমি মনে রাখতে পারবা। ঠিক আছে, একদম সহজ, শুধুমাত্র একটা লাইনের মাধ্যমে এই 5টা মনে রাখা যায়। তাহলে আমরা জানি অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে 39 ধারায়। বিলোপ সাধন সম্পর্কে কয় ধারায় বলা হয়েছে? 39 ধারায়। কয় ধারায় বলা হয়েছে? 39 ধারায় বলা হয়েছে। তাহলে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন সম্পর্কে কয় ধারায় বলা হয়েছে? আমরা জানি বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে 39 ধারায়, 39 ধারায়। আর অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হতে পারে কয়ভাবে? 5 ভাবে। তাহলে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন কতভাবে হতে পারে? আমরা উত্তর দিব 5 ভাবে বিলোপ সাধন হতে পারে। কয়ভাবে? 5 ভাবে। এই 5 ভাবে যে ধারাটা আসে, এগুলো পরীক্ষায় আসে, পরীক্ষায় প্রায় আসে। এই ধারাগুলো একটা লাইন দিয়ে কিন্তু তুমি মনে রাখতে পারবা, শুধুমাত্র একটা লাইন দিয়ে তুমি একদম সবসময় মনে রাখতে পারবা। লাইনটা কি? একদম খুব সহজ। লাইনটা কি? আমরা মনে রাখবো, সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। তাহলে এখানে একটা আছে, আমি আরো, আচ্ছা আচ্ছা, সকলে বাধ্য হয়ে বা সকলের সম্মতিক্রমে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। দেখো লাইনটা এখানে আছে, সকলের সম্মতিক্রমে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে কোথায় গেলেন? আদালতে গেলেন। তাহলে দেখো সকলের সম্মতিক্রমে কত ধারা? সকলের সম্মতিক্রমে 40 ধারা। সকলের সম্মতিক্রমে কত ধারা? 40 ধারা। তাহলে আমরা বলছি সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। তাহলে সকলে বাধ্য হয়ে, সকলে সম্মতিক্রমে 40 ধারা, বাধ্য হয়ে, বাধ্যতামূলক বিলোপ সাধন 41 ধারা। বাধ্যতামূলক বিলোপ সাধন কত? 41 ধারা। তাহলে বাধ্যতামূলক বিলোপ সাধন কত? 41 ধারা। বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে,
তাহলে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন, তাহলে বিশেষ ঘটনার মাধ্যমে বিলোপ সাধন, বিশেষ ঘটনার মাধ্যমে বিলোপ সাধন কত দ্বারা? বিশেষ ঘটনার মাধ্যমে বিলোপ সাধন 42 দ্বারা। বিশেষ ঘটনার মাধ্যমে বিলোপ সাধন কত দ্বারা? 42 দ্বারা। বিজ্ঞপ্তির নির্দেশে, তাহলে বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন কত দ্বারা? 43 দ্বারা। তাহলে বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপ সাধন কত দ্বারাই বলা হয়েছে? 43 দ্বারায়। আদালতে গেলেন, তাহলে আদালতের মাধ্যমে বিলোপ সাধন 44 দ্বারা। আদালতের মাধ্যমে বিলোপ সাধন। সবাই আমার সাথে একটু বলো, লাইনটা একটু কমেন্টে লিখো সবাই। লাইনটা কিভাবে লিখবা? সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে কোথায় গেলেন? আদালতে গেলেন। এই লাইনটা একটু সবাই একটু কমেন্টে লিখো, সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। এই একটা লাইনের মাধ্যমে কিন্তু আমরা 5টা বিলোপ সাধনের যে 5টা ধারা সেটা খুব সহজে মনে রাখতে পারি। তাহলে আমি আবার একটু বলি, অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে 39 ধারায়। বিলোপ সাধন হতে পারে 5 ভাবে। একটা লাইনের মাধ্যমে মনে রাখবো, সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। তাহলে সকলে একমত হয়ে কত ধারায়? 40 ধারায়। বাধ্যতামূলক সকলে বাধ্য হয়ে, তার বাধ্যতামূলক বিলোপ সাধন 41। বিশেষ ঘটনা 42, বিজ্ঞপ্তি ধারা বিলোপ সাধন 43 এবং আদালতের মাধ্যমে বিলোপ সাধন 44। ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার। তাহলে একটা লাইনের মতো আমরা এই ধারাগুলো মনে রাখবো। তাহলে সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। সকলের সম্মতিক্রমে 40 ধারা, বাধ্যতামূলক বিলোপ সাধন 41, বিশেষ ঘটনা 42, বিজ্ঞপ্তি ধারা বিলোপ সাধন 43, আদালতের নির্দেশে বিলোপ সাধন 44 ধারা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা মনে রাখবো ইনশাল্লাহ। এছাড়াও আমরা যেগুলো পড়ছি একটু আরেকটি রিভিউ দিই আমরা যা কিছু পড়ছি। এছাড়াও আমরা জানি ধারাগুলো যদি আমরা একটু মনে রাখি, গুরুত্বপূর্ণ ধারাগুলো আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে আমরা জানি সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে 4 ধারায়, যেটা এমসিকিউতে আসে। অংশীদারি ব্যবসার সৃষ্টি হয় চুক্তি থেকে, সামাজিক কোনো মর্যাদা থেকে নয়। তাহলে চুক্তি সম্পর্কে বলা হয়েছে কয় ধারায়? 5 ধারায়। কয় ধারায়? 5 ধারায়। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা সম্পর্কে বলা হয়েছে 7 ধারায়। নির্দিষ্ট সম্পর্কে বলা হয়েছে 8 ধারায়। ঠিক আছে, আচরণ অনুমিত অংশীদার, এটা গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে বলা হয়েছে 28 ধারায়। নাবালক অংশীদার সম্পর্কে বলা হয়েছে 30 ধারায়। নাবালক থেকে নতুন অংশীদার 31, অবসর গ্রহণ 32। তাহলে নতুন অংশীদার সম্পর্কে কয় ধারায়? 31। অবসর গ্রহণ সম্পর্কে কয় ধারায়? 32। নাবালক 30, আমরা মনে রাখবো নাবালক থেকে নতুন অংশীদার 31, এরপর অবসর গ্রহণ 32। এছাড়াও বিলোপ সাধন সম্পর্কে 39 ধারায়, এই 5টা তো আমরা বলে দিচ্ছি। নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে 58 ধারায়, আর নিবন্ধন না করার ফলাফল সম্পর্কে 69 ধারায়। তাহলে নিবন্ধন সম্পর্কে যদি আসে আমরা উত্তর দিব কত? 58 ধারা। নিবন্ধন না করার ফলাফল আসলে আমরা কত দিব? 69। নিবন্ধন না করার ফলাফল আসলে আমরা কি দিব? 69। আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, ধারাগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, ইম্পর্টেন্ট। নাবালকটা গুরুত্বপূর্ণ 30 ধারা, বিলোপ সাধন 39 ধারা, নিবন্ধন আমরা বলছি নিবন্ধন না করার ফলাফল হচ্ছে 69 ধারা। ঠিক আছে, আর নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে 58 ধারা। এটা আমরা মনে রাখার চেষ্টা করবো, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো। এবার আমরা দেখি, তাহলে নিবন্ধন সম্পর্কে 58 ধারা, আর নিবন্ধন না করার ফলাফল সম্পর্কে 69 ধারা। দেখো, নির্দিষ্ট কাজ শেষ হওয়ার পরও ব্যবসা চালু থাকে কোনটির ক্ষেত্রে? আমরা উত্তর দিব ঐচ্ছিক অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। পরীক্ষা আসতে পারে, নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য প্রতিষ্ঠিত কোনটি? নির্দিষ্ট বিশেষ অংশীদারি ব্যবসা। আমরা জানি নির্দিষ্ট বিশেষ অংশীদারি কয় ভাবে হতে পারে? 2 ভাবে, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট উদ্দেশ্য। আচ্ছা, ঐচ্ছিক ও নির্দিষ্ট সম্পর্কে কয় ধারায়? 7 ও 8 ধারায়। আমরা জানি ঐচ্ছিক সম্পর্কে 7, নির্দিষ্ট সম্পর্কে 8 ধারায় বলা হয়েছে। অংশীদার কয় প্রকার? 8 প্রকার। আমরা মনে রাখবো অংশীদার 8 প্রকার। অংশীদারি ব্যবসা যদি আসে আমরা মনে রাখবো অংশীদারি ব্যবসা হচ্ছে 2 প্রকার। অংশীদার হচ্ছে কত প্রকার? 8 প্রকার। আর অংশীদারি ব্যবসা হচ্ছে কত? আমরা অংশীদারি ব্যবসা বলবো 2 প্রকার। অংশীদার 8 প্রকার, অংশীদারি ব্যবসা আসলে 2 প্রকার, সেটা মনে রাখার চেষ্টা করবো। কোন অংশীদার একজন ঋণদাতা? আমরা একটু আগে বলছি আপাত দৃষ্টির অংশীদার, সে সুদ পাবে। সুনাম ব্যবহার করার অনুমতি দেয় কোনটি? নামমাত্র অংশীদার। তাহলে নামের বা সুনামের বিনিময়ে লভ্যাংশ পেয়ে দেয় কোনটি? নামমাত্র অংশীদার। মূলধন দেয় কিন্তু পরিচয় অংশগ্রহণ করে না কে? নিষ্ক্রিয় অংশীদার। আবার মূলধন দেয় না কিন্তু শুধু শ্রম ও মেধা দিয়ে লভ্যাংশ পায় কে? লভ্যাংশ এবং ক্ষতি বন্টন করে কে? ওয়ার্কিং পার্টনার বা কর্মী অংশীদার। অপ্রাপ্ত ব্যক্তিকে ফার্মে অংশীদার বানানো যায় মুনাফা প্রদানের শর্তে। অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে ফার্মে অংশীদার বানানো যায় কিসের শর্তে? আমরা উত্তর দিই মুনাফা প্রদানের শর্তে। অংশীদার কোন একে অপরের প্রতিনিধি। চুক্তির অবর্তমানে ঋণের উপর সুদ পাবে কত পার্সেন্ট? 6%। অংশীদার কোন অবসর গ্রহণ করতে চাইলে কমপক্ষে কয়দিন আগে জানাতে হবে? আমরা উত্তর দিব 90 দিন আগে জানাতে হবে। অবসর গ্রহণ করতে চাইলে 90 দিন বা 3 মাস আগে জানাতে হবে। 90 দিন বা 3 মাস আগে জানাতে হবে। ঠিক আছে, 90 দিন বা 3 মাস আগে।
অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে কি বোঝানো হয়? চুক্তিপত্রের নিবন্ধনকে বোঝানো হয়। আমরা মনে রাখবো চুক্তিপত্রের নিবন্ধনকে। তাহলে নিবন্ধন বলতে কি বোঝানো হয়? চুক্তিপত্রের নিবন্ধনকে। পৃথক কোনো কি নেই, আইনগত সত্তা নেই। আমরা জানি অংশীদারি ব্যবসায়ের বিরুদ্ধে মামলা করা যায় না, কেননা অংশীদারি ব্যবসায়ের মধ্যে কোনো পৃথক কোনো আইনগত সত্তা নাই, পৃথক কোনো আইনগত সত্তা নাই, ঠিক আছে। যার কারণে মামলা করা যায় না। এক মালিকেরা অংশীদারি ব্যবসার বিরুদ্ধে মামলা করা যায় না কেন? পৃথক কোনো আইনগত সত্তা নেই। চুক্তি প্রতারণার মাধ্যমে হলে তাকে কি বলা হয়? বাতিলযোগ্য চুক্তি বলা হয়। যদি কোনো কারণে চুক্তি প্রতারণার মাধ্যমে হয় তখন তাকে কি বলা হয়? বাতিলযোগ্য চুক্তি বলা হয়, বাতিলযোগ্য চুক্তি বলা হয়। আচ্ছা, নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে 58 ধারায়। নাবালক সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? 30 ধারায়। নাবালক সম্পর্কে কত ধারায়? 30 ধারায়। আর সাবালক হওয়ার 6 মাস বা 180 দিনের মধ্যে চুক্তিপত্রে, আমি একটু আগে বলছিলাম, দস্তখত করতে পারে। তাহলে সাবালক হওয়ার পর, নাবালক থেকে সাবালক হওয়ার কয় মাসের মধ্যে চুক্তিপত্রে দস্তখত করতে পারে, স্বাক্ষর করতে পারে? আমরা উত্তর দিব 6 মাস পর। তাহলে নাবালক হওয়ার 18 বছর পার হওয়ার, নাবালক হওয়ার কয় মাস পর, সরি, সাবালক হওয়ার কয় মাস পর? 6 মাস পর। সাবালক হওয়ার কয় মাস পর? 6 মাস পর। একজন নাবালক সাবালক হওয়ার 6 মাস বা 180 দিনের মধ্যে চুক্তিপত্রে কি করতে পারে? দস্তখত করতে পারে। তাহলে কয় দিনের মধ্যে? 180 দিনের মধ্যে। 6 মাস বা 180 দিনের মধ্যে চুক্তিপত্রে দস্তখত করতে পারে, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো। আশা করি আমাদের এতটুকু সবার ক্লিয়ার, এতটুকু আমাদের ক্লিয়ার। সবাই একটু কমেন্টে, যারা আছে তারা একটু কমেন্টে জানাতো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা, এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। মূলত আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, ইনশাল্লাহ এতটুকু তোমাদের ক্লিয়ার। দেখি আমি একটা প্রশ্ন করে তোমরা উত্তর দাও। দেখি, অংশীদারগণ, অংশীদারগণ একে অপরের কি হিসেবে কাজ করে? একটু কমেন্টে জানাও, সবাই একটু দ্রুত কমেন্টে জানাও। অংশীদারগণ একে অপরের কি হিসেবে কাজ করে? অংশীদারগণ একে অপরের কি হিসেবে কাজ করে? দ্রুত একটু কমেন্টে জানাও, দ্রুত একটু কমেন্টে জানাও। অংশীদারগণ একে অপরের কি হিসেবে কাজ করে? সবাই একটু কমেন্টে জানাও। আমরা মূলত আজকে বেসিক মূল জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করছি, যেখান থেকে আসলে বেসিক গুলো বুঝতে পারলে এখান থেকে যে তোমাদের ইন্টারে যে প্রশ্ন আসবে এবং যে এমসিকিউ গুলো ইন্টার প্লাস বিশ্ববিদ্যালয়ে যেগুলো আসবে, ইনশাআল্লাহ এখান থেকে মোস্ট অফ দা যেগুলো আসে মোটামুটি সবগুলো আমরা আলোচনা করার চেষ্টা করছি, ঠিক আছে। আর কারা অংশীদার হতে পারে না, এই ধরনের একটা প্রশ্ন আসে। আমরা জানি সরকারি চাকরিজীবী, কোন সংঘ বা প্রতিষ্ঠান, ঠিক আছে, নাবালক, ওরা কি হতে পারে না? অংশীদার হতে পারে না। সেক্ষেত্রে পরীক্ষা বেশি আসে চাকরিজীবীর প্রশ্নটা। ধরো বলা হচ্ছে নিচের কোনটি অংশীদার হতে পারবে না? আমরা দেখি পুলিশ, ঠিক আছে, প্রাইমারি স্কুলের শিক্ষক, এভাবে অপশনের মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে সেগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। সবচেয়ে বেশি আসে কেন? আসে সরকারি চাকরিজীবী, উদাহরণগুলোই সবচেয়ে বেশি আসে কারা অংশীদার হতে পারবে না, ঠিক আছে। আশা করি সবাই, আমরা দেখতেছি, আমরা প্রশ্ন করছিলাম, দেখি কে উত্তর দিছে, একটু দেখি প্রশ্নের উত্তর কে দিয়েছে। আচ্ছা, প্রতিনিধি হিসেবে আমরা দেখছি উত্তর দিচ্ছে একজন প্রতিনিধি হিসেবে। আর আমরা জানি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নামের আগে কি লেখা থাকে? মেসার্স, আর নামের শেষে কি লেখা থাকে? আমরা জানি সনস এন্ড কো। আর অংশীদারি ব্যবসার প্রধান বৈশিষ্ট্য বা উপাদান আসলে আমরা দিব চুক্তিবদ্ধ সম্পর্ক। আর প্রধান ভিত্তি আসলে আমরা দিব চুক্তি। প্রধান ভিত্তি আসলে কি দিব? চুক্তি। আমরা জানি চুক্তিপত্র ছাড়াও অংশীদারি ব্যবসা হতে পারে, কিন্তু চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা হয় না, সেটা আমরা মনে রাখবো। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা হয় না, ঠিক আছে। আমরা সেটাও মনে রাখার চেষ্টা করবো। আমরা কিছু এমসিকিউ আছে, আমরা একটু বলে যাবো, এখানে উত্তর দেওয়া আছে আসলে। আমরা দেখছি ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বাধিক কতজন থাকে? আমরা জানি, আমরা সবাই জানি 10 জন। এখানে উত্তরটা মনে হয় ভুলে চলে আসছে। ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বাধিক কত? আমরা জানি 10 জন। আমরা জানি অংশীদারি ব্যবসার সহজ সংখ্যা হচ্ছে 2 থেকে 20 জন, কমপক্ষে 2 জন, সর্বোচ্চ কতজন? 20 জন। আর ব্যাংকিং ক্ষেত্রে হচ্ছে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 10 জন। আর সীমাবদ্ধ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কমপক্ষে 3 জন, সর্বোচ্চ কত? 20 জন। আর কমপক্ষে 3 জনের মধ্যে একজনের দায় থাকবে সীমাবদ্ধ, আর 2 জন থাকবে সাধারণ অংশীদার, যাদের দায় হচ্ছে অসীম থাকবে, এটা মনে রাখবেন। তাদের দায় হচ্ছে কি? অসীম থাকবে, ঠিক আছে। আচ্ছা, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কোনটি? চুক্তি। আমরা জানি চুক্তি 3 ভাবে হয়: লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত। সবচেয়ে বেশি আইনগত মর্যাদা পাওয়া যায় লিখিত ও নিবন্ধিত হলে। আর লিখিত চুক্তিকে চুক্তিপত্র বা ডিড বলে, আর চুক্তিকে কি বলে? কন্ট্রাক্ট। এটা একটু মনে রাখবো আমরা, ঠিক আছে। কোন ধরনের অংশীদারি ব্যবসায় লভ্যাংশ অথবা বেতনের বিনিময়ে সুনাম ব্যবহার করার অনুমতি দেয়? আমরা জানি নামমাত্র অংশীদার, ঠিক আছে। নামমাত্র, এগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসে, আমরা দেখতেছি নামমাত্র অংশীদার, ঠিক আছে, নামমাত্র অংশীদার। আর আমরা জানি আপাতদৃষ্টি অংশীদারটাকে আমরা বলছিলাম যারা অংশীদারি ব্যবসা থেকে, যেই ব্যক্তি অংশীদারি ব্যবসা থেকে নিজের চুক্তি থেকে নিজের নামটা বাদ দিবে কিন্তু মূলধনটা ঋণ হিসেবে রেখে দিবে, তাকে আমরা বলতেছি কি? ঋণদাতা বা পাওনাদার বা আপাতদৃষ্টিতে অংশীদার, ঠিক আছে।
নিচের কোন অংশীদারি কারবারে একজন ঋণদাতার মতো? আমরা জানি আপাতদৃষ্ট অংশীদার, সে ঋণের বিনিময়ে কিভাবে সুদ পাবে, সে ঋণের বিনিময়ে কিভাবে সুদ পাবে আমরা সবাই জানি। অংশীদারি ব্যবসা গঠিত কত সালে আইন অনুযায়ী? 1932 সালে আইন অনুযায়ী অংশীদারি ব্যবসা গঠিত 1932 সালে। আর যে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা হয়, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা উৎপত্তি ইংল্যান্ডের নিবন্ধন বাধ্যতামূলক আইন দুটি, ভারতীয় 1907 আর ব্রিটিশ হচ্ছে 1890, সেটা আমরা মনে রাখবো। সদস্য সংখ্যা 3 থেকে 20, কমপক্ষে 3 জন, সর্বোচ্চ 20 জন, আমরা মনে রাখবো। নিম্নে কোন ব্যবসার নিবন্ধন ঐচ্ছিক? অংশীদারি ব্যবসার নিবন্ধন ঐচ্ছিক বা বাধ্যতামূলক নয়, তবে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা হলে নিবন্ধন বাধ্যতামূলক। অংশীদারি ব্যবসার মূল উপাদান বা বৈশিষ্ট্য কোনটি? মূল উপাদান বা বৈশিষ্ট্য চুক্তিবদ্ধ সম্পর্ক। আমরা জানি অংশীদারি ব্যবসায় একে অপরের প্রতি কি আস্থা ও বিশ্বাস, পরম বিশ্বাস সবচেয়ে বেশি থাকতে হবে, ঠিক আছে? সো আমরা চেষ্টা করছি মূলত আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ তোমরা যারা ক্লাসটা করণে সম্পূর্ণ তোমরা করে নিবা, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইনশাআল্লাহ তোমরা পড়াশোনার মধ্যে দিয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে এতটুকু পর্যন্ত।